অন্নপূর্ণা যোজনাতে তোমরা যে ফর্ম ফিল আপ করছো, কিন্তু এখানে কতগুলো ডকুমেন্ট লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আমরা এই ভিডিওতে 19টা আলাদা আলাদা ডকুমেন্টের কথা বলেছি। এই ডকুমেন্টগুলো লাগবে অন্নপূর্ণা যোজনাতে ফর্ম ফিল আপ করার সময়। এর মধ্যে কিছু ডকুমেন্ট, যেমন ধরো প্রথম 10টা ডকুমেন্ট, সেগুলো মাস্ট লাগবেই। যারা অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করবে প্রত্যেকের এই ডকুমেন্টগুলো লাগবে। তার পরিবারের প্রধান এবং তার পরিবারের মেম্বারদের এই ডকুমেন্টগুলো মাস্ট লাগবেই। এবং এর মধ্যে কিছু ডকুমেন্ট আছে, মনে করো বাদ বাকি 9টা থেকে 8টা ডকুমেন্ট, যেগুলো সবার প্রয়োজন নেই। যে সমস্ত পরিবারের পার্টিকুলার ওই ডকুমেন্টগুলো আছে তাদের লাগবে, বাদ বাকি লাগবে না। যেমন আধার কার্ড সবার লাগবে, না হলে হবে না। ভোটার কার্ড সবার লাগবে, না হলে হবে না। জমির তথ্য, জমির যে ডকুমেন্ট সেগুলোও সবার লাগবে, না হলে হবে না। রেশন কার্ড সেটাও সবার লাগবে। ব্যাংকের সমস্ত তথ্য সেগুলোও সবার লাগবে। কিন্তু এমন কিছু ডকুমেন্ট আছে যেগুলো সবার প্রয়োজন নেই। যেমন ইনকাম ট্যাক্স ফাইল করলে তার ডকুমেন্ট, স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স থাকলে তার ডকুমেন্ট, এগুলো কিন্তু সবার প্রয়োজন নেই। যাদের আছে তারা দেবে। তো আমরা এই ভিডিওতে দেখব ফর্মটা ধরে ধরে, যে 13 পাতার ফর্ম দিয়েছে ওই ফর্মটা ধরে ধরে ফর্ম ওয়াইজ দেখব কাদের কোন ডকুমেন্ট গুলো আবশ্যিক লাগবে মাস্ট, আর কাদের ডকুমেন্ট গুলো লাগবে না। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এবং এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখো। এছাড়া পার্সোনাল যদি কোনো প্রশ্ন থাকে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে করতে পারো। আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। চলো শুরু করা যাক। তো এখানে দেখো অন্নপূর্ণা যোজনার নতুন যে ফর্মটা 13 পাতার, সেটা আমরা বের করে নিয়েছি। এবং অন্নপূর্ণা ফর্মে কি কি ডকুমেন্ট লাগবে ফর্ম ফিল আপ করার সময় এবং ফর্ম জমা দেওয়ার সময় সেই একই ডকুমেন্ট লাগবে। তো সেই ডকুমেন্টের লিস্টগুলো আমরা এখানে লিখতে লিখতে যাব। আচ্ছা, প্রথমে দেখুন ফর্মে আছে পরিবারের প্রধানের নাম, পুরো নাম লিখতে হবে আধার কার্ড অনুযায়ী। তাহলে প্রথমেই আমরা বুঝে গেলাম যে এখানে আধার কার্ড লাগবে পরিবারের প্রধানের। এছাড়া এখানে আরো একটা জিনিস বলা হয়েছে যে পরিবারের সমস্ত সদস্য, তার সঙ্গে পরিবারের প্রধান, প্রত্যেকের আধার নাম্বার এখানে লিখতে হবে। তাহলে এখানে আমরা একটা ডকুমেন্ট পেলাম যেটা হচ্ছে আধার কার্ড। ঠিক আছে, তাহলে আধার যে কার্ডটা সেটা কার লাগবে? পরিবারের প্রধান। ও তাহলে আমরা প্রথম ডকুমেন্ট পেলাম যে আধার কার্ড, সেটা কার কার লাগবে? পরিবারের প্রধানের তো মাস্ট লাগবে, তার সঙ্গে পরিবারের সকল সদস্যের। অর্থাৎ আপনি যদি এখানে 3জনকে পরিবার মেনে ফ্যামিলি মেম্বারের 3জন আছে, তাহলে 3জনেরই আধার কার্ড লাগবে। তাহলে আপনার ফ্যামিলিতে আপনি যতজনকে এই ফর্মে রাখতে চাইছেন প্রত্যেকের আধার কার্ড লাগবে। এবার যে সমস্ত শিশু যাদের বয়স 5 বছরের নিচে, তাদের কিন্তু আধার কার্ড হয়নি, তাই তাদের আধার কার্ড এখানে লাগবে না। পরবর্তী আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেটা বলা হয়েছে পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল। তাহলে এমন একটা মোবাইল নাম্বার লাগবে যে মোবাইল নাম্বারের সঙ্গে পরিবারে যাকে প্রধান রাখছেন তার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে। তাহলে ওই নাম্বারটা কিন্তু এখানে প্রয়োজন। তাহলে 2 নম্বরে আমাদের ডকুমেন্ট আসবে আধার কার্ড সংযুক্ত ফোন নাম্বার। তাহলে আমাদের দ্বিতীয় ডকুমেন্ট হচ্ছে আধার কার্ডের সাথে লিঙ্ক করা ফোন নাম্বার। আচ্ছা, 3 নম্বর ডকুমেন্ট এখানে কি লাগবে? প্রথমে বলা আছে ঠিকানা। তাহলে যে ঠিকানাটা লিখবেন সেটা স্থায়ী ঠিকানা হবে। এবার সেই ঠিকানা আপনার ভোটার কার্ডও থাকতে পারে, আধার কার্ডও থাকতে পারে। পরিবারের প্রধানের স্থায়ী ঠিকানা এখানে লিখে দেবেন। এবার এখানে 3 নম্বর একটা ডকুমেন্ট, সেটা হচ্ছে ডিজিটাল রেশন কার্ড আর পারিবারিক আইডি। যদি আপনার ফ্যামিলি আইডি জানেন তাহলে এখানে সেটা লিখবেন, যদি থাকে। সবারই আশা করি থাকে। তো এই ডকুমেন্টটা কোথায় পাবেন সেটা আমি পরবর্তী আরেকটা ভিডিওতে বলে দেবো। তো এখানে আমাদের ডিজিটাল রেশন কার্ডও লাগছে। তাহলে এখানে আমাদেরকে ডিজিটাল রেশন কার্ড সেটাও কিন্তু ডকুমেন্টের মধ্যে ধরতে হবে। এবার আপনি পরিবারের কতজনকে নিয়ে ফর্মটা ফিল আপ করতে চাইছেন, হাইয়েস্ট 5 জনকে অ্যাড করতে পারবেন, তো সেই হিসাবে এখানে লিখবেন সেই অনুযায়ী। এবার আমাদের 4 নম্বর ডকুমেন্ট, সেটা কিন্তু এখানেই বলে দেওয়া আছে পরিবারের প্রধান সহ পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ স্থানান্তরের জন্য। তার মানে এখানে আপনাকে কি দিতে হবে? ব্যাংকের ডিটেল। দেখুন, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, পরিবারের প্রধানেরটা দিতে হবে। সদস্য যারা আছে তাদের প্রত্যেকের সেম ডিটেল, ব্যাংকের সেম তথ্য এখানে ফিল আপ করতে হবে। এবং যে আবেদন করছে সেই আবেদনকারীকে আপনি যেই নাম্বারে রাখতে চান, তাকে আপনি পরিবারের প্রধানকেও রাখতে পারেন, তাকে সদস্য 1-এ রাখতে পারেন, সদস্য 2 রাখতে পারেন। তো যার নামে আবেদন হচ্ছে তার যে ব্যাংক অ্যাকাউন্ট দেবেন সেই ব্যাংকে অবশ্যই ডিবিটি এবং আধার লিঙ্ক থাকা প্রয়োজন। ঠিক আছে, তাহলে এখানে আমরা অ্যাড করতে পারি কি, যে ব্যাংক অ্যাকাউন্ট ও আইএফএসসি কোড আর ব্যাংকের নাম। তাহলে ভালো করে বুঝবেন কি কি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড আর ব্যাংকের নাম। এটা কার কার লাগবে এখানে বলে দেওয়া আছে যে আপনি পরিবারের প্রধান যাকে রাখছেন তার এবং বাকি সমস্ত সদস্যদের। তাহলে যাকে আপনি পরিবারের প্রধান রাখছেন তারও ব্যাংকের সমস্ত তথ্য লাগবে, এবং পরিবারের আর অন্যান্য সদস্য যাদের ফর্মে রাখবেন তাদের প্রত্যেকের এই ডিটেলটা লাগবে। এবং এখানে যে আবেদন করছে তার ব্যাংকের ডিবিটি ও আধার লিঙ্ক থাকতে হবে। ঠিক আছে, তাহলে ব্যাংকের তথ্যটা ভালো করে বুঝে নেবেন। এখানে বলা আছে
আছে যে পরিবারের প্রধান, বাদবাকি সমস্ত সদস্যদের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড ও ব্যাংকের নাম, এবং যার নামে আবেদন হবে সে যে সদস্য হোক না কেন তার ব্যাংকে তো অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা ঢুকবে, তাহলে তার ব্যাংকের সঙ্গে আধার কার্ড ও ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এরপরে আমরা 5 নাম্বার যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টের দিকে যাব। 11 নাম্বার অপশন এখানে বলা আছে এপিক মানে ভোটার কার্ড ডিটেল। কি কি বলা আছে? পরিবারের সমস্ত সদস্যদের, প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকার অংশ নম্বর সহ। তাহলে ভোটার নাম্বার লাগবে, এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার লাগবে, বিধানসভা ক্ষেত্রের নাম লাগবে এবং অংশ নাম্বার লাগবে। এটা সমস্ত 18+ যারা সেই সমস্ত সদস্যদের লাগবে, পরিবারের প্রধান সহ। তাহলে আমরা এখানে অ্যাড করতে পারি ডকুমেন্ট যে ভোটার নাম্বার, বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার। এটা কাদের লাগবে? সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্যদের, পরিবারের প্রধান ও পরিবারের সকল সদস্যর যাদের বয়স 18+ এবং যারা ভোটার কার্ড করেছেন বা যাদের ভোটার কার্ড আছে। তাহলে এটা আমাদের 5 নম্বর ডকুমেন্ট যাবে। এইবার আমাদের 6 নম্বর ডকুমেন্টে কি আছে? এখানে বলা আছে বিভাগ, কাস্ট। তো এখানে যদি তুমি জেনারেল হও তাহলে তো কোনো ডকুমেন্ট এখানে লাগছে না। বাদ বাকি যদি তুমি SC ST OBC হও তাহলে তার ডকুমেন্ট, মানে এখানে কাস্ট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র রাখছে, তাহলে আমরা সেটা এখানে লিখবো কাস্ট সার্টিফিকেট। এটা কিন্তু সবার জন্য নয়, যাদের আছে তাদের জন্য, ঠিক আছে। এইবার আমাদের 7 নম্বর ডকুমেন্ট, সেটা বলা আছে রেশন কার্ড, খাদ্য বা ভর্তুকি। আমরা কিন্তু ডিজিটাল রেশন কার্ডকে আমরা অলরেডি ডকুমেন্ট হিসেবে ধরেছিলাম 3 নম্বরে, তাই সেটা আমরা এখন আর লিখলাম না। তাহলে ডিজিটাল রেশন কার্ড এখানে লাগবে, এবং কোন ক্যাটাগরি রেশন কার্ড, AY নাকি PHH নাকি SPHH নাকি RKSY 1 নাকি RKSY 2 নাকি ভর্তুকি বিহীন রেশন কার্ড, সেটা এখানে মেনশন করতে হবে। এইবার আপনি রেশন দোকান থেকে মাসিক তুলছেন কিনা সেটা হ্যাঁ বা না করবেন, এখানে ডকুমেন্ট চাওয়া হয়নি। এবার দেখুন বলেছে বাড়ির ধরন, আপনার বাড়িতে 3টে বা তার বেশি পাকা ঘর আছে কিনা, সেটাও ডকুমেন্ট কিছু নেই। পারিবারিক জমির মালিকানা, এখানে কিন্তু ডকুমেন্ট চেয়েছে। তো এখানে 7 নম্বরে আমরা লিখবো যে পারিবারিক জমির ডকুমেন্ট লাগবে। কি কি ডকুমেন্ট চেয়েছে দেখুন, এখানে 14 গোষ্ঠীর ডকুমেন্ট লাগবে। প্রথমে বলা আছে রেজিস্ট্রেশনের নথি, জমি যে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রেশনের নথি, তাহলে সেটাকে আমরা ডকুমেন্ট হিসাবে প্রথমে ধরবো। পারিবারিক জমির ডকুমেন্ট হিসাবে রেজিস্ট্রেশনের নথি আমরা এখানে ধরছি। তাহলে রেজিস্ট্রেশন নথি, আর তারপর আছে মিউটেশনের কপি, এটাও কিন্তু লাগবে। যে কোনো একটা ডকুমেন্ট দিলেও আবার হবে না, সব কটা চেয়েছে মিউটেশনের নথি। আর এরপরে চেয়েছে ROR হালনাগাদের তারিখ সহ, মানে লেটেস্ট চাওয়া হয়েছে। ROR সম্ভবত পর্চা, ROR হালনাগাদের তারিখ সহ, তার সঙ্গে সর্বশেষ জমির রেকর্ডের কপিও চেয়েছে। তাহলে আরেকটা ডকুমেন্ট এখানে অ্যাড হবে, জমির লেটেস্ট রেকর্ডের কপি। এবার এই প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করতে হবে, কপি মানে জেরক্স করা। তাহলে পারিবারিক যে জমির মালিকানা তার ডকুমেন্ট এতগুলো রয়েছে, রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের নথি, ROR হালনাগাদ মানে পর্চা সম্ভবত এটা, আর লেটেস্ট তারিখ সহ এবং জমির লেটেস্ট রেকর্ডের কপি, এতগুলো ডকুমেন্ট লাগবে শুধুমাত্র পারিবারিক জমির ডকুমেন্ট হিসাবে। এখনো কিন্তু ডকুমেন্ট শেষ হয়নি, এখানে দেখুন আরো আছে, যেখানে বলা আছে আপনার পরিবারের সকল সদস্যের মোট জমি। এবার পরিবারে যে 5 জন আছে প্রত্যেকের নামে আলাদা আলাদা জমি থাকতে পারে, যে একজনের নামে আছে 1 শতক, আর একজনের নামে আছে 2 শতক। তাহলে এখানে যত জমি আছে পরিবারের 5 জন মিলিয়ে মনে করুন এখানে 10 শতক জমি আছে, এবং 5 জন সদস্যদের মধ্যে 3 জনের জমি আছে, ঠিক আছে। তাহলে ওই 3 জনের আলাদা আলাদা করে আপনার এই সমস্ত ডিটেল দিতে হবে। কি আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি পরিবারের অন্য সদস্য জমি থাকলে তাদের প্রত্যেকের ডকুমেন্ট লাগবে। এইবার এখানে কি কি ডকুমেন্ট লাগবে? এই যে রেজিস্ট্রেশন নথি এখানেও বলা আছে, তাহলে রেজিস্ট্রেশন নথি আর ROR জমির নথি, মানে ROR এটা চাওয়া হয়েছে। তাহলে এখানে ভালো করে বুঝবেন এইটা কাদের লাগবে, যাদের নামে জমি আছে, যাদের নামে নেই তাদের এটা লেখা লাগবে না। এবার অনেকের ফ্ল্যাট আছে, তাহলে ফ্ল্যাটের ডিটেল দিতে হবে, ফ্ল্যাটের ডকুমেন্ট দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এই জমি বা সম্পদ, এখানে কিন্তু 2 রকম ডকুমেন্ট চাওয়া হয়েছে। একটা হচ্ছে পারিবারিক যদি পান সেটা, আর পরিবারের অন্য সদস্যদের নামে জমি থাকলে তারও। এখানে এতগুলো ডকুমেন্ট চাওয়া হয়েছে। এরপরে চলে আসবেন আরেকটা ডকুমেন্ট, যেটা হচ্ছে 10 নম্বর ডকুমেন্টের মধ্যে পড়বে যানবাহন। যদি আপনার পার্সোনাল গাড়ি থাকে, এখানে বলা আছে অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কিনা। তাহলে এখানে যদি আপনার পার্সোনাল ব্যক্তিগত গাড়ি থাকলে তার কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে, এখানে গাড়ির সংখ্যা মানে কতগুলো গাড়ি আছে, 1টা 2টো 3টে এরকম। এবার কারোর 1টার বেশি গাড়ি থাকতে পারে, মানে 1টার বেশি 4 চাকা থাকতে পারে। তাহলে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এবং সেই সমস্ত গাড়ির মডেলও এখানে বলে দিয়েছে কি ধরনের গাড়ি,
যেমন গাড়ি, জিপ, ট্রাক্টর এগুলো হলে আপনার অন্তর্ভুক্ত করতে হবে এবং মডেল নাম্বার লিখতে হবে। তাহলে গাড়ির মডেল নাম্বারও লিখতে হবে। তাহলে গাড়ি যদি থাকে তাহলে কি লাগবে, কতগুলো গাড়ি আছে, 1 2 3 কতগুলো গাড়ি আছে সেই গাড়ির নাম্বার উল্লেখ করতে হবে এখানে, যে 3টে গাড়ি আছে বা 4টে গাড়ি আছে বা একটা গাড়ি আছে, আর সেই গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। সেই গাড়ি যদি আপনার 4 চাকার গাড়ি হয়, জিপ হয়, ট্রাক্টর হয়, তাহলে তার মডেল নাম্বারটা এখানে লিখতে হবে এবং তার যে ডকুমেন্ট আছে, গাড়ির যে ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্ট এখানে দিতে হবে। তাহলে আমাদের 10টা ডকুমেন্ট আমরা এখানে পেয়ে গেছি। এবার চলে আসবো 11 নম্বর ডকুমেন্টে, যেখানে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, মানে আপনার নামে হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা। তো এখানে লিখতে হবে যে সরকারি বা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে তার ডকুমেন্ট দিতে হবে এবং ওই ডকুমেন্টে অবশ্যই মেনশন থাকা চাই। কি কি মেনশন থাকা চাই, যে কত টাকার বীমা করিয়েছেন, মানে এখানে উল্লেখ করা আছে যে 5 লাখের বীমা নাকি 10 লাখের বীমা, সাম অ্যাসওয়ার্ড দিতে হবে। আর সরকারি বীমা নাকি বেসরকারি বীমা সেটাও উল্লেখ করতে হবে। তাহলে সরকারি বা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে তার ডকুমেন্ট লাগবে এবং ওই ডকুমেন্টে অবশ্যই মেনশন থাকতে হবে কত টাকার বীমা করিয়েছেন এবং কত টাকা প্রিমিয়াম জমা দেন, এটাও লিখতে হবে এবং এটাও ওই ডকুমেন্টে দেখা চাই, মানে শো থাকা চাই। এবং তার সঙ্গে সেটা আপনি বছর নাকি মাসে দেন, নাকি 3 মাসে একবার দেন, নাকি 6 মাসে একবার দেন, সেটাও কিন্তু মেনশন থাকতে হবে। তাহলে এইটা কিন্তু সবার থাকে না, যাদের আছে তাদের লিখতে হবে। এবং এইটা যে ডকুমেন্টটা সেটা কিন্তু পরিবারের প্রধান এবং সমস্ত সদস্যদের ডিটেলস লিখতে হবে। তার মানে যে স্বাস্থ্য বীমাটা রয়েছে আপনার সরকারি বা প্রাইভেট, যদি এখানে শুধুমাত্র পরিবারের হেড তার নামে থাকে, বাদ বাকি লোকের নামে নেই, তাহলে শুধুমাত্র হেডের ডিটেল ফিল আপ করবেন এবং তার ডকুমেন্ট দেবেন। এবার আপনার ফ্যামিলিতে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 আছে, তাদেরও যদি কারোর নামে আলাদা করে সেপারেট বীমা থাকে তাহলে তার ডকুমেন্ট, প্রত্যেকের নামে যে ডকুমেন্ট আছে সেগুলো কিন্তু দেখাতে হবে। আর যদি একটা বীমার মধ্যেই সবাই কভার থাকে তাহলে একটা বীমা দেখালেই হয়ে যাবে। আর যাদের নেই তারা এখানে নাতে টিকমার্ক করবেন, তাহলে এইটা ডকুমেন্ট আপনার লাগবে না, এটা যাদের আছে তাদের জন্য। পরবর্তীতে আমরা 12 নম্বর ডকুমেন্টে যাব, যেখানে এখানে বলা আছে কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন। পেশাগত কর মানে প্রফেশনাল ট্যাক্স। যেমন আপনার বিজনেস অনেক বড়, সেখানে একটা স্ল্যাব থাকে আয়করের, যে অত টাকা, মনে করুন আমি ধরছি এক্সাম্পল, যে 12.50 লাখ টাকার উপরে যদি বার্ষিক ইনকাম হয় তাহলে ইনকাম ট্যাক্স দিতে হয়, এটা প্রফেশনাল ট্যাক্সের মধ্যে পড়ে। এবার এক্স্যাক্টলি অ্যামাউন্টটা আমি জানি না, সেটা আপনারা জানেন, ভালো করে দেখে নেবেন যারা ট্যাক্স দেন। তাও যদি আপনি ইনকাম ট্যাক্স এখানে দেন তাহলে ইনকাম ট্যাক্সের সমস্ত ডকুমেন্ট আপনাকে দিতে হবে। তাহলে এখানে এই ইনকাম ট্যাক্সের যে ডকুমেন্ট কার কার দিতে হবে, যদি পরিবারের প্রধান শুধুমাত্র ইনকাম ট্যাক্স দেয় তাহলে তার ডকুমেন্ট, যদি বাদবাকি অন্যান্য সদস্যও ইনকাম ট্যাক্স দেয় তাহলে তাদের, মানে পরিবারের প্রধান ও সকল সদস্যদের এখানে কিন্তু এই ট্যাক্স দিলে তাদের ডকুমেন্ট দিতে হবে। তবে সাধারণ মানুষ নিশ্চয়ই ট্যাক্স দেবে না, তাহলে তাদের এটা লাগবে না। কিন্তু মাস্ট যেটা লাগবে, পরিবারের সকল সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ড হ্যাঁ করবেন এবং নাম লিখবেন, প্যান নাম্বার লিখবেন। যেমন পরিবারের প্রধানের নাম এবং তার প্যান নাম্বার, সদস্য একে যাকে রেখেছেন তার নাম ও তার প্যান নাম্বার। তাহলে এখানে পরিবারের প্রধান ও পরিবারের সকল সদস্যদের এখানে 13 নম্বর ডকুমেন্টে চলে আসবে যে প্যান কার্ড। এই ডকুমেন্টটা পড়ছে কাদেরকে দিতে হবে, পরিবারের প্রধান ও সকল সদস্যদের কিন্তু এই প্যান কার্ডটাও দিতে হবে। ঠিক আছে, তাহলে 14 নম্বরে আমরা ডকুমেন্টে চলে যাই, সেখানে বলা আছে কর্মসংস্থানের ধরন। এবার এখানে যদি এমন কোনো কাজ করেন যেগুলো ডকুমেন্ট হয় না, যেমন আপনি বেকার, তার কোনো ডকুমেন্ট নেই, আপনি পরিযায়ী শ্রমিক, সম্ভবত তারও কোনো ডকুমেন্ট নেই, যদি অসংগঠিত ক্ষেত্রে আপনি স্বনিযুক্ত সেলফ এমপ্লয়েড হন, যেমন কৃষক, শিল্পী, কারিগর, তাদেরও কোনো ডকুমেন্ট থাকে না, পার্ট টাইম কাজ করলে তারও কোনো ডকুমেন্ট থাকে না, তো এইগুলো যদি আপনি পড়েন এই ক্যাটাগরিতে ডকুমেন্ট হবে না। এবার উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক হলে তার সম্ভবত ট্রেড লাইসেন্স থাকে, সেটাও দিতে হতে পারে। বেসরকারি ক্ষেত্রে চাকরি করলে যদি স্যালারিড এমপ্লয় হন তাহলে পে স্লিপ থাকে বা জয়নিং লেটার থাকে, সেটা দিতে হয়। আর সরকারি ক্ষেত্রে কাজ করলে তার তো ডকুমেন্ট হয়। ঠিক আছে, তাহলে এখানে যদি বলা হয়েছে যে আপনার পরিবারের প্রধান এবং অন্যান্য সদস্যরা কি কাজ করে সেখানে টিকমার্ক করতে এবং তার রিলেটেড ডকুমেন্ট দিতে। যদি ডকুমেন্ট না থাকে তাহলে স্বঘোষণা জমা দিতে। স্বঘোষণা মানে সেলফ ডিক্লারেশন, যেটা নিজে নিজে ফিল আপ করতে হয়। আমি বলছি, এখানে আমি প্রথমে লিখবো যে কর্মসংস্থানের ডকুমেন্ট। এবার কি ডকুমেন্ট হতে পারে, যদি সরকারি কাজ করে, মানে যদি সরকারি কর্মী হয় তাহলে সরকারি কর্মীর ডকুমেন্ট, যদি প্রাইভেট চাকরি করে তাহলে প্রাইভেট চাকরির ডকুমেন্ট। ঠিক আছে, তাহলে এর মধ্যে কি পড়ছে, স্যালারি স্লিপ পড়ছে, পে স্লিপ পড়ছে ইত্যাদি। এবার এখানে আরো প্রশ্ন আসছে যে কেউ ধরুন এখানে টিউশন পড়ায়, ঠিক আছে, অথবা কেউ ধরুন এখানে কোনো পার্ট টাইম কাজ করে, বা কেউ ধরুন কৃষক, বা কেউ ধরুন হাউস ওয়াইফ, কোনো কাজ করে না, বেকার, তাহলে সেক্ষেত্রে আমরা কি ডকুমেন্ট দেবো, সেক্ষেত্রে দিতে হবে স্বঘোষণা পত্র। ঠিক আছে, এই স্বঘোষণা পত্র মানে আপনি নিজে নিজে একটা সাদা পাতায় A4 পেপারে লিখবেন
যে আমার নাম এই, আমার এখানে বাড়ি, আমি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে চাইছি এবং আমার কর্মসংস্থান, আমি বেকার বা আমি পার্ট টাইম কাজ করি বা আমি টিউশন পড়াই বা আমি কৃষক, এই মর্মে আমি এই ফর্মটা ফিল আপ করছি এবং আমার সমস্ত তথ্য সঠিক দিয়ে আপনি সই করবেন। এটাই হচ্ছে সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র। ঠিক আছে, তাহলে আপনি যদি এখানে বেকার হন, আপনি যদি পরিযায়ী শ্রমিক হন, আপনি যদি কারিগর শিল্পী কৃষক হন, কোনো পার্ট টাইম কাজ করেন, আপনি যদি ব্যবসায়ী মালিক উদ্যোক্তা হন, সেক্ষেত্রেও আপনি যে কাজ করেন সেই মর্মে একটা সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণা পত্র সেটা আপনি জমা দিতে পারেন। আদারওয়াইজ যদি কোনো সরকারি কাজ করেন তাহলে তার কাজের প্রুফ এবং বেসরকারি কাজ করলে তার কাজের প্রুফ। তাহলে এই কর্মসংস্থানের ডকুমেন্টটা কাদের কাদের দিতে হবে ভালো করে বুঝবেন। এই কর্মসংস্থানের ডকুমেন্টটা পরিবারের যে প্রধান আছে তারটাও দিতে হবে কর্মসংস্থানের ডকুমেন্ট, এবং পরিবারের বাদবাকি সমস্ত সকল সদস্যদের ডকুমেন্টও দিতে হবে। তাহলে যদি আপনার পরিবারে 4 জন মেম্বার থাকে তাহলে 4 জন মেম্বারের কিন্তু এই সেলফ ডিক্লারেশন ফর্ম হতে পারে, অথবা সেখানে কোনো ডকুমেন্ট হতে পারে, সেটাও কিন্তু দেখাতে হতে পারে। এবার এই ফর্মে যে সমস্ত ডকুমেন্ট বলেছে সেগুলোই কিন্তু আমরা এখানে বিশ্লেষণ করছি। এইবার 12 নম্বর যে ডকুমেন্টটা সেটা বলা আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। এবার আপনার পরিবারে মনে করুন 4 জন রয়েছে, তার মধ্যে 3 জন শিক্ষিত এবং বাদবাকি 1 জন অশিক্ষিত। অশিক্ষিত হলে তো তার ডকুমেন্ট দেওয়া লাগবে না, কিন্তু যদি শিক্ষিত হয় তাহলে প্রাপ্তবয়স্ক যে সমস্ত পরিবার মেম্বার আছে, মানে 18+ এই সমস্ত সদস্য আছে পরিবারে, তাদের শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে দিতে হবে, মেনশন করা আছে। এখানে ডকুমেন্টের কথা কিছু বলা হয়নি যে ডকুমেন্ট লাগবেই কিনা, সেটা এখানে কিন্তু মেনশন করা নেই। যদি লাগে তাহলে আপনি যদি 10th পাস করে থাকেন তাহলে 10th পাসের মার্কশিট সার্টিফিকেট হলেই হয়ে যাবে। যদি গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলে গ্রাজুয়েশন পাস করলে হয়ে যাবে। এখানে এই কোয়ালিফিকেশনের কথা বলা হয়নি, তবুও আমরা ধরে রাখলাম সেপার সাইডে যে এত কিছু চাইছি তখন তাহলে এটা বাদ দেবে কেন। তাহলে আমরা এখানে লিখে রাখলাম শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট কার কার লাগবে। এখানে বলাই আছে পরিবারের প্রধান ও 18+ মেম্বারদের, পরিবারের মেম্বারদের বা সদস্যদের। ঠিক আছে, তাহলে এটা আমরা শিক্ষাগত যোগ্যতার মধ্যে ধরলাম। ফর্ম ফিল আপ করার সময় ডকুমেন্ট এখানে প্রয়োজন হবে না এটা, তার কারণ আপনি বা আপনার মা বা আপনার বাবা বা অন্য পরিবারের মেম্বার তার কোয়ালিফিকেশন কি হয় সেটা আপনি নিশ্চয়ই জানবেন বা তার কাছ থেকে শুনে নেবেন। এক্ষেত্রে এই ডকুমেন্টের প্রয়োজন এখানে নেই। এরপরে যদি আপনার পরিবারের কোনো সদস্য কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক হন তাহলে তার ডকুমেন্ট দেখাতে হবে। ডকুমেন্ট না থাকলে স্বঘোষণা বা সেলফ ডিক্লারেশন। তো এইটা কিন্তু সবার লাগবে না, আপনার পরিবারে যদি কোনো সদস্য এরকম থাকে তাহলে সেটা লাগবে। তো আমি এখানে লিখে দিচ্ছি যে সাংবিধানিক ডকুমেন্ট যদি থাকে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার কোনো সদস্য পরিবারের সে যদি পেনশনভোগী হয় তাহলে তার পেনশন স্লিপ কিন্তু বলা হচ্ছে সংযুক্ত করুন, মানে দেখাতেই হবে। তাহলে কেউ যদি পেনশন পায় তাহলে পেনশন স্লিপ দেখাতে হবে মাস্ট, যদি পায়। আর যদি না পায় তাহলে দেখাবেন না, তাহলে এটাও যদি থাকে তাহলে। এইবার জিএসটি, তাহলে কোনো পরিবারের সদস্য, আপনার পরিবারের যদি এমন কোনো সদস্য আছে যে ব্যবসা করে এবং তার ব্যবসাটা জিএসটি স্ল্যাবের মধ্যে পড়ে, তার জিএসটি ডকুমেন্ট আছে, তাহলে তার জিএসটি যে নাম্বারটা সেটা লাগবে এবং জিএসটি যে প্রুফ থাকে ডকুমেন্টটা সেটাও লাগবে। এবার পরিবারের বার্ষিক আয়, এখানে কোনো ডকুমেন্ট নেই তাই এটা আমরা মেনশন করছি না। এইবার আছে দেখুন সিএএ। এবার এই যে সিএএ, এখানে যদি আপনি আবেদন করে থাকেন, সিএ মানে নাগরিকত্বর জন্য আবেদন করা, সেখানে যদি আপনি আবেদন করে থাকেন, মানে যদি পরিবারের কেউ আবেদন করে থাকে, তাহলে যতগুলো মেম্বার আছে যারা যারা আবেদন করেছেন তাদের প্রত্যেকটা ডকুমেন্ট লাগবে। ঠিক আছে, ডকুমেন্ট দেখতে চাইতে পারে, এখানে কোনো বলা নেই তবে দেখতে চাইতে পারে। এখানে কি কি লিখবেন, যদি আবেদন করা হয় তাহলে তাদের ডকুমেন্ট থাকে, যে আবেদনের নাম্বার আছে, বা যদি ইস্যু হয়ে গিয়ে থাকে তাহলে ইস্যু হলে তার সার্টিফিকেট নাম্বার থাকবে। এটাও কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়, যারা সিএ করেনি তাদের এটা লাগবে না, কারণ তারা এখানে না টিকমার্ক করবে বা প্রযোজ্য নয় এটা টিকমার্ক করবে। তাহলে এটা কাদের লাগবে, পরিবার ও সকল মেম্বারদের, মানে যারা যারা করবে তাদের, যাদের করবে না তারা লিখবে না, এবং যারা একেবারে করেনি তারা কিছুই লিখবে না। এরপরে এই এতগুলো ডকুমেন্ট কিন্তু চাওয়া হয়েছে। কি চাওয়া হয়েছে ভালো করে দেখবেন। 17 নম্বর ডকুমেন্টে কেসিসি কার্ড মানে কিষাণ ক্রেডিট কার্ড, তারপরে কেসিসি এআরডি কার্ড, এটাও একটা গেল। এবার আর্টিসান কার্ড যদি থাকে, আর্টিসান ক্রেডিট কার্ড। এবার এমজিসিসি মৎস্যজীবী ক্রেডিট কার্ড এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এর মধ্যে কোনোটা যদি থাকে আপনার পরিবারের, এবার এই কার্ড একের বেশি থাকতে পারে। মনে করুন যে পরিবারের প্রধান তার কাছে এই কিষাণ ক্রেডিট কার্ড আছে, যে সদস্য 1 তার কাছে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। তো যতগুলো কার্ড থাকবে সেই কার্ডের নাম্বার, সেই কার্ডের আইডি এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই ইস্যু ডেট লিখতে হবে এবং তার ডকুমেন্টও লিখতে হবে। তাহলে এটাও কিন্তু বাধ্যতামূলক নয়, যদি থাকে তাহলে লাগবে। এবার দেখুন 3 নম্বরে আছে এসআইআর, মানে আপনি যদি
SIR 2026-এর পরে আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে এবং আপনি আবেদন করেছেন কোথায়, ট্রাইব্যুনালে। তাহলে যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করেন তাহলে কি লাগবে, এইখানে মামলার বিবরণটা লিখতে হবে। ট্রাইব্যুনালে আবেদন যদি করেন তাহলে সেটা যদি আন্ডার প্রসেসে থাকে তাহলে আপনাকে কি করতে হবে, মামলার বিবরণ লিখতে হবে, যদি আপনার এটা আন্ডার প্রসেসে থাকে। আর যদি সাকসেস হয়ে গিয়ে থাকে তাহলে আপনি সেটা তার মতো করে দেখবেন। এবার অনেকে কি আছে, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেও তাদের নাম অ্যাপ্রুভ হয়নি, বাদ পড়ে গেছে। তাহলে আপনি লিখবেন যে আমি ট্রাইব্যুনালে আবেদন করেছিলাম কিন্তু বিচারাধীন নেই, বাদ পড়ে গেছে, তাহলে হবে না। আর যদি বিচারাধীন এখনো থাকে, আন্ডার প্রসেসে থাকে, তাহলে হবে হ্যাঁ। আর যদি এটা আপনি না করে থাকেন, কখনো এর আগে কখনো করেননি, তাহলে প্রযোজ্য নয়, এটাখানে টিকমার্ক করবেন। এবার পরিবারের প্রধান এবং সকল সদস্যদের এই ট্রাইব্যুনালের ডিটেলটা দিতে হবে, ঠিক আছে। আর এখানে আছে শিশুর ডিটেইল, যে শিশু কোন স্কুলে পড়ে। এখানে কোনো ডকুমেন্ট চাইনি, তাই আমি এখানে সেই ডকুমেন্টটা দেবো না। এগুলো আপনার সমস্ত তথ্য মনেই আছে, সেই অনুযায়ী ফিল আপ করবেন। এইখানে শিশুর টিকাকরণের কার্ড, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা চাওয়া হয়েছে। এবার অনেকের পরিবারে শিশু নেই, তাহলে সে সেটা কিছুই ফিল আপ করবে না। যাদের পরিবারে শিশু আছে এবং সেই শিশুটা টিকাকরণ বা টিকা নিয়েছে, তাহলে টিকাকরণের কার্ড লাগবে। তাহলে শিশুর টিকাকরণের কার্ড এখানে লাগবে। আর যদি টিকাকরণ না করা হয় তাহলে সেখানে টিকমার্ক করবেন, তাহলে তো কার্ড লাগবে না। তাহলে টিকাকরণ কার্ডে আইডি থাকে, ঠিক আছে, সেই আইডি লিখতে হবে। আর যদি না হয় তাহলে শেষ কবে লাস্ট টিকা নিয়েছিল সেটাও লিখবেন। আবার যদি টিকা না নেয়, টিকাকরণ করা হয়নি, তাহলে কেন করা হয়নি সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। এইবার দেখুন আছে আপনি কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা এবং সেই প্রকল্প থেকে নিজের নাম সরাতে চান কিনা সেটা লিখতে হবে এখানে। এবং এখানে কোনো ডকুমেন্ট যেহেতু চাওয়া হয়নি, তাই আমরা এটাও স্কিপ করে যাচ্ছি। আর এই 2 নম্বর অপশন বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক, মানে অন্নপূর্ণা ভান্ডারে আপনি যদি আবেদন করেন এবং আপনার আবেদন যদি অ্যাপ্রুভ না হয়, বাদ দিয়ে দিল, মানে আপনি অ্যাপ্লাই করলেন বাট আপনাকে বললো আপনি টাকা পাবেন না, আপনি বাদ। তাহলে কি কারণে বাদ দিয়েছে, সরকারি আধিকারিকরা, সরকারি অফিসাররা সেই কারণটা এখানে লিখবে। তাহলে এই ঘরে আপনি কিছু ফিল আপ করবেন না, এটা ফাঁকা রাখবেন, ঠিক আছে। এবার এখানে টিকমার্ক দিতে হবে, এখানে আবেদনকারী সই করবে, তাহলে এই ফর্মটা ফিল আপ কমপ্লিট। তাহলে আমরা এখানে মোটামুটি 19টা ডকুমেন্ট পেলাম। তো আরেকবার আমরা ভালো করে দেখে নেব যে আমরা কি কি ডকুমেন্ট পেলাম এবং কোনগুলো মাস্ট লাগবেই। 1 নম্বরে আধার কার্ড, পরিবারের প্রধান সদস্যের লাগবেই, আধার কার্ডের সাথে লিঙ্ক করা ফোন নাম্বার লাগবেই, রেশন কার্ড লাগবেই মাস্ট, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড পরিবার প্রধান ও সকল সদস্যদের মাস্ট লাগবে। এর সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে অ্যাকাউন্টে এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে, লাগবে। ভোটার নাম্বার, বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার অবশ্যই লাগবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন, না থাকলে দেবেন না। পারিবারিক জমির ডকুমেন্ট মাস্ট লাগবেই। যদি অন্য সদস্যদের জমি থাকে তাহলে তার ডিটেল দেবেন, না হলে দেবেন না। জমির ডকুমেন্টের মধ্যে কি কি পড়ছে, রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের নথি, ROR হালনাগাদের তারিখ সহ জমির লেটেস্ট রেকর্ডের কপি। যদি গাড়ি থাকে তাহলে তার ডিটেল দিতে হবে, গাড়ি না থাকলে এই ডিটেলগুলো দেবেন না। যদি ইন্স্যুরেন্স থাকে দেবেন, না হলে দেবেন না। ইনকাম ট্যাক্স দিলে তার ডকুমেন্ট দেবেন, না হলে দেবেন না। প্যান কার্ড সকল সদস্যদের মাস্ট লাগবে, যাদের আছে তাদের লাগবে, যাদের প্যান কার্ড নেই তাদের লাগবে না। কর্মসংস্থান করলে এটাও তার ডকুমেন্টগুলো মাস্ট লাগবেই, যদি ডকুমেন্ট না থাকে তাহলে স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন সেটাও কিন্তু মাস্ট লাগবেই। শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট চাওয়া হয়নি, বা যদি থাকে, যদি পরবর্তীতে চাই জোগাড় করে রাখবেন, সবার কাছে আছে। সাংবিধানিক ডকুমেন্ট এটাও যদি থাকে দেবেন, না হলে দেবেন না, মাস্ট লাগবে না। পেনশন স্লিপ থাকলে দেবেন, না হলে দেবেন না। জিএসটি থাকলে দেবেন, না হলে দেবেন না। সিএ তে আবেদন করলে তার ডকুমেন্ট যদি থাকে দেবেন, না হলে অ্যাপ্লাই না করলে দেবেন না। এই সমস্ত কার্ড যদি থাকে তাহলে সেটা যদি থাকে দেবেন, আদারওয়াইজ দেবেন না। ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করলে তার ডকুমেন্ট থাকবে নিশ্চয়ই, সেটা দিতে হবে। যদি ট্রাইব্যুনালে আপনি অ্যাপ্লাই না করেন বা কোনো কিছু আপনার প্রয়োজন নেই এগুলো, তাহলে দেবেন না। এবং শিশু টিকাকরণ কার্ড যদি থাকে দেবেন, না হলে দেবেন না। তাহলে এখানে কিন্তু খুব বেশি ডকুমেন্ট লাগবে না। মাস্ট যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলো লিস্ট হচ্ছে এখানে। এগুলো প্রত্যেকটা ফ্যামিলির লাগবে। আর যেগুলো লাগবে না, অপশনাল, যাদের জন্য প্রযোজ্য, শুধুমাত্র তাদেরই লাগবে, তার ডকুমেন্টগুলো লিস্ট হচ্ছে এখানে। তো দেখে নিলে এই ভিডিওতে আমরা আলাদা আলাদা 19টা ডকুমেন্টের কথা বলেছি। এর মধ্যে 19টা ডকুমেন্টই সবার লাগবে না। এর মধ্যে হাইয়েস্ট 9টা বা 10টা ডকুমেন্ট যেটা যারা অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করবে প্রত্যেকের লাগবে, যেমন আধার, ভোটার, ব্যাংকের পাসবই ইত্যাদি। আর বাদ বাকি কিছু ডকুমেন্ট আছে যেগুলো পরিবার ভিত্তিক, মানে যাদের আছে তারা দেবে, আর যাদের নেই তাদের দেবার প্রয়োজন নেই। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ফর্মটা অনেক বড় এবং ফিল আপ করা একটু কঠিন হতে পারে। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যখন অনলাইনে ফর্মটা চালু হবে, যেটা কি 1 জুন থেকে চালু হওয়ার কথা আছে, তখন অনলাইনে ফর্ম ফিল আপ করো। কারণ অফলাইনে আপনি যদি ফর্ম ফিল আপ করেন, সেই ফর্মটা জমা দেবেন, কিন্তু সেই ফর্মটা অনলাইনে কেউ না কেউ ফিল আপ করবে, যেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। মানে সরকারের যে সমস্ত স্টাফ আছে, সেটা কন্ট্রাকচুয়াল স্টাফ হোক বা পার্মানেন্ট স্টাফ হোক, তারা কিন্তু আপনার ফর্মটা দেখে দেখে পোর্টালে আপডেট করবে। তাহলে আপনি এখন অফলাইনে ফর্ম ফিল আপ করলেন, আপনি মনে করুন সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে জমা দিলেন, কিন্তু যে ডাটা এন্ট্রি অপারেটর তারা ভুল করলো, তখন কিন্তু আপনি টাকা পাবেন না। এরকমটা কিন্তু
যুবসাথীর ক্ষেত্রে হয়েছিল, যারা অফলাইনে আবেদন করেছিল তাদের ফর্ম দেখে দেখে অনলাইনে আপডেট করার সময় সরকারি আধিকারিকরাই ভুল করেছিল, তারা কিন্তু টাকা পায়নি। তো আমি সাজেস্ট করব অনলাইনে আপনি ফর্ম ফিল আপ করুন, ওয়েট করুন, তাড়াহুড়ো করার দরকার নেই। 1 জুন থেকে 90 দিন টাইম আছে। পরবর্তী একটা ভিডিওতে আমরা আলোচনা করছি যে অন্নপূর্ণা ভান্ডার আপনি অনলাইনে আবেদন করবেন নাকি অফলাইনে আবেদন করবেন, কোনটা আপনার জন্য ভালো হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।